চ্যাপ্টার 270 রিপোর্টার। ঠাস ঠাস ঠাস। কুয়েলাং ক্লাব থেকে ভাড়া করা রিভলভারটা এক হাতে শক্ত করে ধরে ক্লাইন মোরেত্তি একের পর এক ট্রিগার টানল। প্রতিটা গুলি একদম নিখুঁতভাবে নিশানা ভেদ করল, এমনকি সবচেয়ে খারাপ গুলিটাও গিয়ে লাগল ৮ নম্বর রিংয়ে। আসল গুলি দিয়ে এই টানা অনুশীলন আর তার সাথে ক্লাউন হওয়ার পর পাওয়া অতিমানবিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে তার লক্ষ্যভেদ করার ক্ষমতা এখন বেশ চমৎকার বলা চলে। আমি যদি এভাবে আরও কয়েক মাস প্র্যাকটিস চালিয়ে যাই, তাহলে আমাকে হয়তো একজন শার্পশুটারই বলা যাবে। ক্লাইন বেশ তৃপ্তির সাথে রিভলভার থেকে গুলি বের করল এবং খালি খোলসগুলো পরিষ্কার করল। খোলসগুলো ঝনঝন শব্দ করে মাটিতে পড়ল, আর সে হাসি মুখে তালিম ডুমন্টের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, তুমি কি সন্তুষ্ট? ঘোরস্বরে শিক্ষক তালিম ততক্ষণে তার কালো টুইডের ওভারকোট আর হালকা ধূসর রঙের সোয়েটার খুলে ফেলেছে এবং বক্সিং করার ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, খুব ভালো। সে বলল, এসো, এবার তোমার ফাইটিং স্কিলের মানটা একটু দেখি। সে আরও বলল, আমি তোমাকে খোলাখুলিভাবেই বলছি, ছোটবেলা থেকেই আমি ট্রেনি নাইট হিসেবে ট্রেনিং পেয়েছি, আর সেই বিদ্যা আমি কখনোই মরচে পড়তে দিইনি। ক্লাইন মনে মনে গালমন্দ করল, একজন বিয়ন্ডার হিসেবে আমি যদি শুধুমাত্র ট্রেনিং পাওয়া একজন সাধারণ মানুষকেও হারাতে না পারি, তাহলে তো আমার মরে যাওয়াই ভালো। নিজের ডাবল ব্রেস্টেড কোটটা না খুলেই সে তার রিভলভারটা নিচে নামিয়ে রাখল। ক্লাইন পাশে 2 পা সরে দাঁড়াল এবং ইশারায় তালিমকে জানাল যে সে শুরু করতে পারে। প্রথমে সে একটু নাটকীয়তা করার জন্য আঙুল নেড়ে ইশারা করতে চেয়েছিল, কিন্তু অপরপক্ষের শক্তির কথা চিন্তা করে সে আর সময় নষ্ট করার কোনো মানে খুঁজে পেল না। তালিমকে দেখে বেশ উত্তেজিত মনে হল। সে হালকা লাফিয়ে লাফিয়ে এগোতে শুরু করল। হঠাৎ সে সামনের দিকে তেড়ে এসে ডান দিক দিয়ে একটা ঘুষি চালাল। ক্লাইন খুব সহজেই তার বাম হাত দিয়ে সেটা আটকে ফেলল। তারপর নিচু হয়ে নিজের কোমরটা একটু ঘুরিয়ে ডান হাতের তালু বাড়িয়ে দিয়ে চমৎকার একটা ব্যাকফ্লিপ করল। দড়াম তালিম শূন্যে উড়ে গিয়ে সোজা পিঠের ওপর আছড়ে পড়ল। ক্লাইন শেষ মুহূর্তে নিজের কোনো শক্তিই খাটায়নি, সে শুধু গতির জড়তাকে কাজে লাগিয়ে তাকে ছুঁড়ে ফেলেছিল। তালিম দ্রুত উঠে দাঁড়িয়ে থামস আপ দেখিয়ে বলল, অসাধারণ। সে আরও বলল, একজন বিখ্যাত গোয়েন্দার কাছ থেকে এমনটাই আশা করা যায়। তোমার লক্ষ্যভেদ আর ফাইটিং স্কিল সত্যিই দারুণ। আমি তো শুধু তোমার মতো একটা দুর্বল মুরগিকে হারিয়েছি, সেটা দেখেই তুমি কিভাবে বুঝলে যে আমার ফাইটিং স্কিল খুব উঁচু মানের? ক্লাইন মনে মনে বিদ্রুপ করল এবং হাসি মুখে জিজ্ঞেস করল। সে বলল, এখন তো তুমি আমার সম্পর্কে ভালো একটা ধারণা পেলে, এবার কি বলবে তোমার বন্ধুর আসলে কি ধরনের সাহায্য দরকার? তালিম নিজের পিঠে হাত বুলিয়ে মালিশ করতে করতে বলল, হে হে, সে একটু পরেই ক্লাবে আসবে, তোমরা নিজেরাই কথা বলে নিও। সে আরও বলল, তার ঠিক কী ধরনের সাহায্য লাগবে সেটা আমিও পুরোপুরি নিশ্চিত নই। সে বলল, ও হ্যাঁ, সে ডেইলি অবজারভারের একজন রিপোর্টার, নাম মাইক জোসেফ। সে বলল, সম্ভবত সে অল্প কিছু দিনের জন্য একটু নিরাপত্তা চাইছে। ক্লাইন বলল, ঠিক আছে। সে আর কোনো প্রশ্ন করল না। সে তার শুটিং প্র্যাকটিস চালিয়ে গেল, তবে এবার আর শুধু রিভলভারের মধ্যেই নিজেকে আটকে রাখল না। সে হান্টিং রাইফেল, সিঙ্গেল শট রাইফেল এবং রিপিটিং রাইফেল দিয়েও অনুশীলন করল। তার আশা ছিল, ভবিষ্যতে যদি কোনো বিপদে পড়তে হয়, তবে হাতের কাছে থাকা যে কোনো আগ্নেয়াস্ত্রই যেন সে ঠিকমতো ব্যবহার করতে পারে। দুপুর 12টার ঠিক আগে আগে সে দোতলা থেকে নিচে নেমে এল। বুফে ক্যাফেটেরিয়ায় ঢুকে 1 প্লেট রোস্ট চিকেন আর 1 টুকরো প্যান ফ্রাইড স্টেক নিল, সাথে নিল ক্লাবের সীমিত সরবরাহের ক্রিম চিজ লবস্টার। নিজের খাবারগুলো টেবিলে রাখার পর ক্লাইন আর একটু গিয়ে ফেনা পটার সিফুড রাইস, ফ্রুট সালাদ, অয়েস্টার ব্রোথ এবং মার্কুইস ব্ল্যাক টি নিয়ে এল। এত চমৎকার আর লোভনীয় দুপুরের খাবারের সামনে দাঁড়িয়ে সে ঢোক না গিলে পারল না। মনে মনে সে গডেসের প্রশংসা করল। এই খাবারগুলো যদি বাইরের কোনো রেস্তোরাঁয় খেতে হতো, তবে হয়তো 3 শলি খরচ হয়ে যেত। ক্লাইন অত্যন্ত তৃপ্তির সাথে রূপার ছুরি, কাঁটা চামচ আর চামচ ব্যবহার করে খেতে শুরু করল। টেবিলের খাবার যখন প্রায় শেষ হয়ে এসেছে, ঠিক তখন তালিম ডুমন্ট ভারী ওভারকোট আর হাফ টপ হ্যাট পরা এক লোককে সাথে নিয়ে এগিয়ে এল। তালিম হাসি মুখে পরিচয় করিয়ে দিয়ে বলল, ডিটেকটিভ মোরেত্তি, এই হলো আমার সেই বন্ধু যার কথা আমি বলছিলাম, মাইক জোসেফ। সে আবার বলল, মাইক, ইনি হলেন সেই বিখ্যাত গোয়েন্দা মিস্টার শার্লক মোরেত্তি। মাইক নিজের হ্যাটটা খুলে মাথা নিচু করে বলল, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগল। লোকটাকে দেখে মনে হল তার বয়স 20-এর কোঠার শেষের দিকে হবে, ভ্রু দুটো বেশ পাতলা আর গায়ের চামড়া বেশ অমসৃণ। তার ত্বকের ছিদ্রগুলো একটু বেশিই চোখে পড়ার মতো ছিল, তবে তার চেহারার গড়ন খুব একটা খারাপ ছিল না। বিশেষ করে তার নীল চোখ দুটো ছিল ভীষণ আকর্ষণীয়। তার পাতলা গোঁফের 2 দিকের সরু রেখা তাকে বেশ পরিণত আর আকর্ষণীয় একটা লুক দিয়েছিল। ক্লাইন নিজের ঠোঁটের চারপাশে গজিয়ে ওঠা ঘন খোঁচা খোঁচা দাড়িতে হাত না বুলিয়ে পারল না। সে উঠে দাঁড়িয়ে অপরপক্ষকে বসার জন্য আমন্ত্রণ জানাল, তারপর একটু হেসে বলল, আজকের ক্রিম চিজ লবস্টারটা বেশ ভালো হয়েছে, তুমি চাইলে একটু চেখে দেখতে পারো। মাইক জোসেফ কোনো আপত্তি না করে বলল, ঠিক আছে। সে একটা প্লেট হাতে নিয়ে 1 চক্কর ঘুরে এসে প্লেট ভর্তি করে প্রচুর খাবার তুলে নিল।
তালিম হাসি মুখে তার বন্ধুর হয়ে সাফাই গাওয়ার সুরে বলল, ও খুব তাড়াহুড়ো করে এসেছে, তাই এখনও দুপুরের খাবার খায়নি। সে কথাটা বলতে বলতে এক গাদা খবরের কাগজ টেবিলের ওপর রাখল। ক্লাইন নিজের ছুরি আর কাঁটা চামচ নিচে নামিয়ে রেখে ন্যাপকিন দিয়ে মুখ মুছে বেশ আয়েশ করে ব্ল্যাকটিতে চুমুক দিল এবং বলল, সেটা আমি বুঝতে পারছি। সে আজকের খাবার নিয়ে ভীষণ সন্তুষ্ট ছিল। ঠিক সেই মুহূর্তে মাইক জোসেফ 2 প্লেট খাবার নিয়ে ফিরে এলো। পেট ভরানোর জন্য সে খুব দ্রুত কয়েক গ্রাস খাবার মুখে পুরে নিল, তারপর মুখ তুলে ক্লাইনের দিকে তাকাল। সে জিজ্ঞেস করল, ডিটেকটিভ মোরেত্তি, সাম্প্রতিক সিরিয়াল মার্ডারগুলো সম্পর্কে কি তুমি কিছু শুনেছ? ক্লাইনের বুকটা ধক করে উঠল। সে জিজ্ঞেস করল, যেগুলোতে শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ বের করে নেওয়া হয়েছে? তালিম মাথা নেড়ে বেশ বিষণ্ণ গলায় বলল, যেমনটা ভেবেছিলাম, প্রত্যেকটা গোয়েন্দাই এই সিরিয়াল কিলারের দিকে নজর রাখছে। মাইক খবরের কাগজের স্তূপ থেকে একটা কাগজ বের করে ক্লাইনের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা হলো একদম লেটেস্ট খবর। ক্লাইন কাগজটা হাতে নিল এবং দেখল সেটা ডেইলি অবজারভার, যেখানে মাইক কাজ করে। প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা ছিল, 11 আরও এক নারী খুন। সিভিলাস ইয়ার্ড একদম নিরুপায়। ব্যাকল্যান্ড পুলিশ ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার্সটা এমপ্রেস বোরোর এক প্রান্তে সিভিলাউ স্ট্রিটে অবস্থিত ছিল, তাই তাদেরকে সিভিলাস ইয়ার্ড নামেও ডাকা হতো। 11 এর মধ্যেই 11 নম্বর কেস হয়ে গেল। ক্লাইন ভ্রু কুঁচকে ফেলার প্রবণতাটা কোনোমতে সামলে নিল এবং খবরটা পড়তে থাকল। সে দেখল যে এটা আসলে ঠিক সেই কেসটার মতোই যার সম্মুখীন সে আগে একবার হয়েছিল। নিহত শিকার একজন মহিলা, যার পরনে ছিল একটা দারুণ সুন্দর লং স্কার্ট, আর তার পেট কেটে নাড়িভুড়ি বের করে নেওয়া হয়েছিল। ক্লাইন মনে মনে ভাবল, এটা পরিষ্কারভাবেই এমন একটা কেস যার পড়তে পড়তে ডেভিল উপাসনার ছাপ লেগে আছে। সিভিলাস ইয়ার্ড নিশ্চয়ই কেসটা নাইট হক্স, ম্যান্ডেটেড পানিশার্স অথবা মেশিনারি হাইভ মাইন্ড স্কোয়াডগুলোর কাছে হস্তান্তর করেছে। তাদের কাছে এমন সব মানুষ আছে যারা ডিফিনেশন, মিডিয়ামশিপ এবং সব ধরনের জাদুকরী ও কার্যকরী বিয়েন্ডার পদ্ধতিতে দক্ষ। তা সত্ত্বেও কেসটার সমাধান এখনও কেন হল না? অপরাধী কেন এখনও ধরা পড়ল না? অপরাধীর কি তবে খুব শক্তিশালী অ্যান্টি ইনভেস্টিগেশন ক্ষমতা আছে এবং সে কি মৃত ব্যক্তির আত্মাকেও ধ্বংস করে দিতে পারে? নাকি এমনটা হতে পারে যে ডেভিল উপাসনার রিচুয়ালের নিয়ম পূরণের জন্য মৃতার আত্মার সাথে সাথে তার ভেতরের অঙ্গপ্রত্যঙ্গও বের করে নেওয়া হয়েছে? হ্যাঁ, সে নিশ্চিতভাবেই ডিভিনেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করতে সক্ষম। আসলেই তো ডেভিল পাথের বিয়ন্ডারদের যদি এই ধরনের ক্ষমতাই না থাকে, তাহলে তারা সিরিয়াল মার্ডার করার সাহস কিভাবে পাবে? ক্লাইন মনে মনে এসব ভাবল আর মাইক জোসেফকে বলল। সে বলল, তুমি কি প্রাইভেট ইনভেস্টিগেশন করতে চাও? সে বলল, আমি দুঃখিত, আমি এই কেসটা নিতে পারব না। সে আরও বলল, পুলিশের আমন্ত্রণ ছাড়া আমি এটা নিতে পারি না। সে বলল, তাদের সাথে আমাকে একটা ভালো সম্পর্ক বজায় রাখতে হয়। তথাকথিত এই ভালো সম্পর্কটা আসলে এমন যে তারা আমাকে পুলিশ স্টেশনে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। ক্লাইন মনে মনে নিজেকে নিয়েই একটু বিদ্রুপ করল। তার প্রত্যাখ্যান করার আসল কারণটা ছিল, এই সিরিয়াল কিলিংয়ের ইনভেস্টিগেশনে জড়িত অফিসিয়াল বিয়ন্ডারদের মুখোমুখি পড়ে যাওয়ার খুব ভালো একটা সম্ভাবনা ছিল, যাদের মধ্যে ব্যাকল্যান্ড ডায়োসিসের নাইটহক্সরাও হয়তো থাকতে পারে। মাইক জোসেফ কিছু চিংড়ি মাছ গিলে নিয়ে ব্যাখ্যা করতে শুরু করল, না, ইনভেস্টিগেশন নয়। সে বলল, না, একদম নিখুঁতভাবে বলতে গেলে এটা খুনিকে খোঁজার কোনো ইনভেস্টিগেশন নয়। সে বলল, আমি শুধু আমার রিপোর্টটা শেষ করতে চাই। ক্লাইন তার সাদা এনামেলের কাপটা নিচে নামিয়ে রাখল, হাত দুটো বুকের ওপর ক্রস করে বেশ আয়েসি ভঙ্গিতে মাইক জোসেফকে জিজ্ঞেস করল, রিপোর্ট? মাইক জোসেফ বলল, তুমি যদি কাল বা পরশু ডেইলি অবজারভার কেন, তাহলে এই সিরিয়াল কিলিংগুলোর ওপর আমার বিস্তারিত কভারেজ দেখতে পাবে। সে বলল, সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা হল, আমি উন্মোচন করেছি যে এই শিকারদের মধ্যে সাধারণ মিলটা আসলে কোথায়, যাতে এই ধরনের দলে পড়া মানুষগুলোকে সতর্ক করা যায়। ক্লাইন খুব কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, ওহ, তাদের মধ্যে সাধারণ মিলটা কি? মাইক তার কফিতে একটা চুমুক দিয়ে বলল, তারা প্রত্যেকেই একজন নারী এবং প্রত্যেকেই রঙিন পোশাক পরেছিল। এই দুটো ব্যাপার ছাড়াও তাদের মধ্যে আরও একটা গুরুত্বপূর্ণ মিল আছে। সে বলল, আমি নিহতদের পেশা নিয়ে খুব গভীরভাবে তদন্ত করেছি এবং বেশ চমকপ্রদ একটা তথ্য পেয়েছি। সে বলল, তাদের কেউ কেউ ছিল কাজের মেয়ে, কেউ টেক্সটাইল শ্রমিক, কেউ দর্জি, এমনকি একজন তো শিক্ষকও ছিল। সে বলল, ওপর থেকে দেখলে মনে হবে এদের মধ্যে কোনো মিল নেই, কিন্তু বাস্তবে তারা সবাই একসময় রাস্তার মেয়ে ছিল। ক্লাইন অবাক হয়ে জিজ্ঞেস করল, রাস্তার মেয়ে? একজন শিক্ষক? লোয়েন কিংডমের শিক্ষকরা ছিল মধ্যবিত্ত সমাজের অংশ এবং তারা সপ্তাহে অন্তত 2 পাউন্ড বেতন পেত। একজন নারীর বেশ ভালো একটা জীবন কাটানোর জন্য ওই টাকাটাই যথেষ্ট ছিল, তাই তার জন্য রাস্তার মেয়ে হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মাইকের ঠোঁটের কোণটা সামান্য কেঁপে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অতীতের কথা বলছি। সে বলল, নিজেদের চালিয়ে নেওয়ার মতো একটা কাজ খুঁজে পাওয়ার আগে হয়তো তাদের জীবনের খুব কঠিন সময় পার করতে হয়েছিল। সে বলল, আমি আগে একটা জরিপ করেছিলাম।
ব্যাকল্যান্ডে 15 থেকে 55 বছর বয়সী প্রতি 6 জন নারীর মধ্যে একজন নারী রাস্তার মেয়ে অথবা একসময় রাস্তার মেয়ে ছিল। সে একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, হ্যাঁ, এই হলো আমাদের দেশ। সে বলল, যেসব বিদেশিরা এখানে আসে তারা খুব অবাক হয়ে দেখে যে অত্যন্ত রক্ষণশীল একটা দেশ, একটা কর্মচঞ্চল মহানগরী আসলে রাস্তার মেয়েতে ভর্তি হয়ে আছে। ক্লাইন ভাবল, এই সংখ্যাটা একটু বেশিই অতিরঞ্জিত মনে হচ্ছে। যদি এটা সত্যিই হয়ে থাকে তবে শুধু এইটুকুই বলা যায় যে বাস্তবতা অনেক সময় গল্পের চেয়েও বেশি নাটকীয় হতে পারে। এই অভিশপ্ত পৃথিবী ক্লাইন একদম নির্বাক হয়ে গেল। বেশ কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর সে খুব হিসেব করে বলল, আমার একটা প্রশ্ন আছে, খুনি কিভাবে বুঝল যে নিহত মহিলা একসময় রাস্তার মেয়ে ছিল? সে বলল, তাদের গায়ে তো আর কোনো লেবেল লাগানো ছিল না, এমনকি এই তথ্যটা আবিষ্কার করতে তোমার নিজেরও তো গভীর তদন্তের দরকার পড়েছে। মাইক জোসেফ একটু অবাক না হয়ে উত্তর দিল, একজন গ্রেট ডিটেকটিভের কাছ থেকে এমনটাই আশা করা যায়, এটাই হয়তো সেই সূত্র। না, সে যদি ডেভিল পাথওয়ের একজন বিয়ন্ডার হয়ে থাকে তবে সে এমন কাউকে তার শিকার হিসেবে বেছে নেবে যাকে দেখে মনে হয় সে অনেক নিচে নেমে গেছে, কিন্তু বাস্তবে হয়তো সে পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। তাছাড়া চারিত্রিক অধঃপতনের প্রতি তাদের খুব তীক্ষ্ণ একটা ইন্টুইশন থাকার কথা, এবং হয়তো তারা মানুষের গভীরে বয়ে চলা সেই নির্দিষ্ট রংটাও দেখতে পায়। সেই রঙিন পোশাকটাকে ট্রিগার হিসেবে ব্যবহার করে শিকারকে মূলত খুব সহজেই লক করে ফেলা সম্ভব। ক্লাইন নিজেই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গেল এবং জিজ্ঞেস করল, তাহলে তুমি আর কি তদন্ত করতে চাও? মাইক মাথা নেড়ে বলল, এই 11টা কেসের মধ্যে 10 জন মহিলাই একসময় রাস্তার মেয়ে ছিল, শুধু একজন ছাড়া। সে বলল, সে বর্তমানে এখনও একজন পতিতা। সে বলল, হ্যাঁ, সে হল সবার চেয়ে ছোট 16 বছর বয়সী সাইবার। সে বলল, আর এটাই পুরো ব্যাপারটাকে খুব খুব অদ্ভুত করে তুলেছে। সে বলল, আমি গোল্ডেন রোজে যেতে চাই, যেটা হলো তার যেখানে সে কাজ করে, আর কি আমি সেখানে গিয়ে আরও তদন্ত করতে চাই। সে বলল, আমি দেখতে চাই ওখানে গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারি কিনা। সে বলল, আমার ভয় হচ্ছে যে আমার প্রশ্নগুলো হয়তো ওখানকার মানুষদের রাগিয়ে দিতে পারে, তাই আমি ভেবেছি আপাতত আমার নিরাপত্তার জন্য তোমাকে সাথে নেব। সে বলল, তোমার তাদেরকে কোনো উচিত শিক্ষা দেওয়ার দরকার নেই, তুমি শুধু সবচেয়ে বিপদের মুহূর্তে আমাকে রক্ষা করবে আর আমাকে ওখান থেকে পালাতে সাহায্য করবে। সে বলল, যদি কিছুই না ঘটে তবে আমি তোমাকে 1 পাউন্ড দেব, আর যদি কোনো মারামারি বা ঝামেলা হয় তবে সেটা বাড়িয়ে 5 পাউন্ড করা হবে। তোমার কি মনে হয়? ক্লাইন হেসে উত্তর দিল, তোমাকে উত্তর দেওয়ার আগে আমাকে একটু হাত ধুয়ে আসতে দাও। সে খুব ভদ্রভাবে মাথা নিচু করে সম্মতি জানাল, তারপর খুব আয়েসি ভঙ্গিতে হেঁটে বাথরুমের দিকে গেল। সেখানে গিয়ে সে একটা কয়েন টস করল এবং বেশ ইতিবাচক একটা উত্তর পেল।